দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় বাজেট, অর্থনীতি, রাজনীতি মিলে ফেলেছে তিনটাকে। আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসরাত কাইয়ুম, আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং দৈনিক সমকালের সহযোগী সম্পাদক জাকির হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে দিয়ে শুরু করি। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ একাধিক সংশোধনী এনেছে। এই অর্থ বিল 2026 পাশ হলো। পাশাপাশি করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট থেকে আর কি কি পরিবর্তন হলো, সব মিলিয়ে কেমন হলো এবারের বাজেট? আপনারা তো বাজেটের উপরে মানে সংগঠনগতভাবে বলেছেন, আপনাদের অনেকে ইন্ডিভিজুয়ালি বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য ফাহমিদা বোধহয় বলেছেন। কীরকম হয়েছে মনে করেন? প্রথমত হলো যে একটা নতুন রাজনৈতিক সরকার আসার পরে মার্চ মাসে ক্ষমতা নেয়া, জুন মাসে বাজেট দেয়া, 4 মাসের ভিতরে একটা নতুন সরকারের নতুন বাজেট, এই ধরনের একটা মুনশিয়ানা দেখা গেছে যে সে তার একটা পার্সপেক্টিভ যে আছে রাজনৈতিক একটা জায়গা থেকে সে জিনিসগুলোকে দেখে, সেই পার্থক্যটুকু রাখতে পেরেছে। সচরাচর আমরা যেরকম বলে থাকি যে হ্যাঁ গতানুগতিক বাজেট, সেই সমস্যাগুলো আছে, কাঠামোগত যে সমস্ত সমস্যা সেগুলো তার আছে, কিন্তু একটা নতুন সরকারের কাছে জনগণের যে ধরনের প্রত্যাশা থাকে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কি আছে না আছে এই প্রত্যাশা থাকে, সেটা সে আনার চেষ্টা করেছে। এখন করতে গিয়ে যেটা হয়েছে, আয়ের সাথে ব্যয়ের আর মিল রাখা যায়নি, প্রচুর ঘাটতির রাখা হয়েছে। সেই জায়গায় গিয়ে ঘাটতি অর্থায়নের জন্য বলেছে যে বিদেশ থেকে ঋণ নিয়ে করবে, কিন্তু প্রকারান্তরে দেখা যাবে যে দেশীয় অর্থায়ন দিয়েই তাকে করতে হবে। সেটা করতে গেলে বেসরকারি খাতের উপরে চাপ সৃষ্টি হবে, এগুলো আছে। কিন্তু অন্তত নতুন সরকারের কাছে প্রত্যাশার যে জায়গাগুলো, একেবারে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, একেবারে নিম্নবিত্ত মানুষ, অথবা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স, তাদের জন্য যে ডিসপোজেবল ইনকাম, অথবা অভ্যন্তরীণ বাজারমুখী শিল্প অথবা রপ্তানিমুখী শিল্প, এই যে বিভিন্ন খাত বা উপখাত বলি, তাদের জন্য বিভিন্নভাবে এক ধরনের রাখার চেষ্টা রয়েছে। সুতরাং সেদিক থেকে আমি এই জায়গাগুলোকে আমি বলবো যে একটা ইতিবাচক দিক। পাশাপাশি বেশ কিছু জায়গায় সমালোচনার সম্মুখীন হয়েছিল বাজেট ঘোষণার পর থেকে। আপনি একটু আগে বললেন, আপনি যেটাকে বলছেন ইতিবাচক, বেশিরভাগ লোক বলেছে জনতুষ্টিমূলক। এগুলো জনতুষ্টি, হ্যাঁ এগুলো একটা গুড ওয়ার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, জনতুষ্টি গুড ওয়ার্ড না, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি দেখেন এর ভিতরে যেমন ব্যবসার চ্যাপ্টার 9 বলে একটা চ্যাপ্টার করা হয়েছে, যেটা হচ্ছে ব্যবসা ডিরেগুলেশন করবার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট সে ঘোষণা দিয়েছে। এটা কিন্তু খুব বেশি আলোচনা হয় না, আমরা সবসময় কর নিয়ে আলোচনা করছি, শুল্ক নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তারা 28 দিনের ভিতরে তারা এখন লাইসেন্স দিয়ে দিতে চান, 48 ঘন্টার ভিতরে তারা প্রভিশনাল দেবেন, সার্টিফিকেট দেবেন, এগুলো বলছেন। যদি পারেন তাহলে এগুলো কিন্তু ব্যবসার জন্য খুব ইতিবাচক হবে, এবং সার্টিফিকেটগুলো অনলাইনে করবেন সেগুলো বলছেন তারা। না পারলেও যে বললো, এটা তো একটা সেন্স অফ ডাইরেকশন বোঝায়। হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে ব্যবসায়ীরা, যেটা কিনা ব্যবসায়ীর দিক থেকে সরকারের কাছে যে প্রত্যাশা থাকে, সরকার কি তাদের বিষয়গুলোকে নজরে নিচ্ছেন কিনা, আমলে নিচ্ছেন কিনা, আমার কাছে মনে হচ্ছে আমলে নেওয়ার চেষ্টা করেছেন। পারা না পারার বিষয়টা সামনে দেখার বিষয় রয়েছে, সেটা আমরা দেখব, কিন্তু এই যে আমলে নেওয়ার বিষয়টা ব্যবসায়ীরাও আমরা দেখেছি বেশ ইতিবাচকভাবে নিয়েছেন। আবার যেগুলো সমালোচনা হয়েছে, সেটা আমরা সর্বশেষ দিন গতকালকে আমরা দেখলাম, অর্থবিল নিয়ে যখন আলাপ আলোচনা উঠলো, তখন প্রধানমন্ত্রী প্রস্তাব দিলেন, পরে অর্থমন্ত্রী সেগুলো গ্রহণ করলেন। এর মধ্যে কালো টাকা সাদা রয়েছে, অভ্যন্তরীণ বাজারমুখী শিল্পের ব্যাপার রয়েছে, করমুক্ত আয়সীমা আমরা সমালোচনা করেছিলাম, যেটা যে করমুক্ত আয়সীমা যে বাড়ানো হয়েছে 3.5 লক্ষ টাকা থেকে 3,75,000 টাকা, সেটা আবার মূল্যস্ফীতির পুরো অ্যাডজাস্টমেন্ট করেও হয় না। তখন আমাদের প্রশ্ন ছিল, যদি করতেই চান তাহলে অন্তত মূল্যস্ফীতিটুকু অ্যাডজাস্টমেন্ট হয় এমন একটা মাত্রায় যান। তখন প্রস্তাবই ছিল আমাদের দিক থেকে, এটাকে 4 লাখ টাকা করা যায় কিনা। দেখলাম যে হ্যাঁ, ওনারা সেটাও নিয়েছেন। এই যে রেসপন্সটা, সেটাও আমাদের কাছে ভালো লেগেছে। বিরোধী দলের কাছ থেকেও এই বিষয়ে মনে হয় প্রস্তাবনা ছিল, তারাও সেটাকে নেওয়ার চেষ্টা করে। অনেকেই বলে এই যে বাজেট প্রিপারেশনে বা অ্যামেন্ডমেন্টে যেগুলো হয়েছে, তাতে সিপিডির বেশ বড় রকম ইনফ্লুয়েন্স আছে। এটা মানে প্রিপারেশন খারাপ নয়, না, প্রিপারেশনে আমাদের কোনো ভূমিকা নেই। আমরা প্রিপারেশন স্টেজে আমরা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছিলাম, সেগুলো থেকে কিছু কিছু আমরা দেখেছি তারা নিয়েছে।
আর এই যেগুলো সংশোধন হলো, যেগুলো পরবর্তীতে যেটা পরিমার্জন হলো, সেটা বাজেট ঘোষণার পরপরই আমাদের যে রিয়াকশন ছিল সেখানে আমরা সেগুলো দিয়েছিলাম। এমনকি যেদিন সংশোধন হলো তার দুদিন আগে সিপিডির পক্ষ থেকে আমরা ট্যাক্স জাস্টিস নিয়ে একটা ডায়ালগ করেছিলাম। সেখানে আমরা এনবিআর এর পলিসির যিনি প্রধান মেম্বার তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি দেখলাম খুব গুরুত্বের সাথে এই জিনিসগুলো নিলেন। দেখুন, আমরা সাধারণত কর নিয়ে অনেক আলাপ আলোচনা করি, আমরা একটা নতুন ডাইমেনশন আনার চেষ্টা করলাম যে ট্যাক্স জাস্টিস বা কর ন্যায্যতার ডাইমেনশন থেকে আপনি দেখেন না কেন জিনিসগুলো। আপনারা তো করছেন বিভিন্ন জিনিস, কিন্তু গ্লোবালি এইটা একটা পার্সপেক্টিভ আছে, এই পার্সপেক্টিভ দিয়ে জিনিসটা দেখেন না কেন। উনি দেখলাম যে উনি খুঁটিয়ে 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 যেগুলো কর ন্যায্য ওনারা মনে করেন সেগুলো বলছেন, আবার যেগুলো অন্যায্য করতে পারছে না সেই সীমাবদ্ধতাটাও তারা স্বীকার করলেন। কিন্তু ভালো লাগলো সেটা হচ্ছে যে হ্যাঁ, এই পার্সপেক্টিভটা তারা গ্রহণ করছেন বা আত্মস্থ করছেন, যেটা হয়তো আগামী দিনগুলোতে আমরা আরও দেখতে পাবো। সুতরাং এই যে এক ধরনের একটা ফ্রেম দেওয়া, যেটা সিপিডির দিক থেকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সরকারের ভিতরে এনবিআর এর ভিতরে সেটাকে নেওয়ার চেষ্টা, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। জি, থ্যাংক ইউ, ভেরি গুড। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার দলের পক্ষ থেকে আপনারা প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেছিলেন যে এই বাজেট লুটপাট ও পাচারমুখী এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষিত। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে, এখন কিভাবে দেখছেন? না, ওই যে আমাদের জায়গাটা হচ্ছে কাঠামোগত জায়গাটা প্রধান। ভাই যেটা বললেন যে আসলে অনেকগুলো বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে, এইটা তো আমাদের দিক থেকে এটা মনে হয় এক ধরনের জনতুষ্টমূলক ব্যাপার, এই জন্যে যে আপনি এর জন্যে যা করবেন তার জন্য যা করতে হবে আপনাকে, ইনফ্যাক্ট এটা আপনাকে আসলে ওইভাবে সাপোর্ট করবে না। এমনিতে মনে হবে যে আপনি আসলে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এমনিতে মনে হবে আপনি আসলে কৃষি কার্ড দিচ্ছেন, কিন্তু এটার জন্যে এই ফান্ডটা ম্যানেজ করার জন্যে আপনি তো ভাবছেন যে এবার তো একটা বড় রকমের ঘাটতি ধরেই নিচ্ছেন, 250 কোটি টাকার, 2.5 লক্ষ কোটি টাকার, 2,41,000 কোটি টাকা। তো 2,41,000 কোটি টাকা থেকে আপনি ভাই যেটা বললেন, যদি ধরি যে তাদের হিসাব মতো বাইরের টাকাটা পাবেন, আমরা এটা বুঝতে পারি যে এটা পাবেন না, কারণ আইএমএফের সাথে যে সমস্ত ঘটনা ঘটছে, এটা তো কেবলমাত্র আইএমএফের বিষয় থাকে না, এটা তো একটা রেটিংয়ের ব্যাপার। সারা দুনিয়ায় যারা ঋণ দেয় তাদের জন্য এগুলো এক ধরনের আসলে মানদণ্ড হিসাবে দাঁড়ায়। সেটা বাদও দিলাম, আবার একটু হোপফুল হয়েছে, হোপফুল হয়। আবার যা এটা তো অন্য, যদি ধরে নিই যা আছে তাই ধরি, আমি কি হবে এটার আমি কোনো প্রিজাম্পশনে না যাই, তাইলেও আপনি অভ্যন্তরীণ যে ঋণটা আপনি করবেন, আর আপনি যে বিনিয়োগ আপনি মনে করবেন যে এসএমইটা হবে, এখানে আসলে ছোট শিল্পগুলি গড়ে উঠবে, কিংবা এখানে এরা আসলে ব্যাংকের কোনো হেল্প পাবে, এই দুইটা তো হচ্ছে এমনি আপনার ব্যাংক খাতকে আপনি যে রকমের একটা নাজুক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে এখান থেকে যদি সরকার এই পরিমাণ ঋণ করে এবং অথবা সরকারের যদি টাকা ছাপায় এটাকে আসলে দাঁড় করাইতে হয়, তাহলে ইনফ্লেশনটা যেখানে গিয়ে দাঁড়াবে ওইটা আসলে কোনোভাবেই মানে মানুষকে কোনোভাবে হেল্প করবে না। আমরা যেটা অর্থমন্ত্রী কি বলেছে দেখেছেন? সবাই আমাদেরকে বলছে যে আমরা খুব বেশি অ্যাম্বিশাস হয়েছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা মনে করি জনগণ এটাকে ঠিক মতো জবাব দিতে পারবে। পুরো ল্যাঙ্গুয়েজটা আমি বলতে পারলাম না, কিন্তু এই স্টোরটা ছিল তার মধ্যে। না, এটা তো ধরেন আমাদের জনগণ ধরেন জবাব দিতে পারে না। আমাদের জনগণ যেটা হয় জবাবটা কি দেয়, মানে 1 বছর ধরে সে পিষ্ট হবে, তারপরে তার ক্ষোভটা অন্য পথে প্রকাশ করে না, কিন্তু এখানে জবাব মানে কি? দে উইল গিভ মোর মানি, না হলে আবার জবাব কি? এখন পারবে না। মোর মানির জন্য আমার যেটা মনে হয় যে ভাই যেটা বলেন যে কাঠামোর যে জায়গাগুলি, আপনি ধরেন আমাদের মোর মানির কতগুলো স্কোর্স ছিল, সেইগুলি যদি আপনি আসলে বেজ লাইন যদি আপনি আগের জায়গায় থাকেন, তাহলে তো আপনার বেজ লাইনে যদি আপনার কোনো কিছু যোগ না হয় তাহলে তো মোর মানি পাবেন না। আপনার ধরেন আমি একেবারে একটা পপুলার যুক্তি দিই, আপনি ঢাকা শহরে মানুষ রিক্সা চালায়, এখন ধরেন ব্যাটারি চালিত রিক্সা চালায়, আপনি তো এটা মডার্নাইজেশন করা, একে আসলে রেগুলেশনের মধ্যে আনা, ও ড্রাইভিং লাইসেন্স দেওয়া, ওটার লাইসেন্স দেওয়া, এটার মধ্যে যাচ্ছেন না। আপনি কি করেন, এখান থেকে কতদিন পর পর একটু ধরে নিয়ে ভেঙে দেন, মানে আপনি এখানকার সম্পদকে নষ্ট করেন, তা আপনি তো সম্পদের এই ভিত্তিটাকে ধরেন না। কিংবা ধরেন আমাদের যে সমস্ত এইবারও ধরেন আমাদের যেগুলি আছে আর কি, আমরা ইন্টারনালি যা প্রডিউস করি, আপনি তো আমাদের এই প্রোডাকশনগুলি হয়তো মানসম্মত হয় না, তা আপনি তো এটাকে মানসম্মত করে একে রেগুলেশনের মধ্যে আনলে, একে মার্কেট অ্যাক্সেস দিলে, এর বৈধতা দিলে আপনি এখান থেকে একটা কর আসলে আনতে পারেন। সেটা দিয়ে যারা ব্যবসাটা করতে চায় সেও আসলে ব্যবসা একটা নিরাপত্তা বোধ করে,
সরকারকেও সে একটা টাকা দিতে পারে, সরকার সেটাকে কাজে লাগাইতে পারে। এখন আপনি যারাই আপনি কি সমস্ত প্রডিউস particularly করে, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বলছেন? শুধু encourage ব্যাটারি করছেন চালিত এটা? রিক্সা না, আমি বলছি এরকম যারাই আমাদের প্রোডাকশনের সাথে যুক্ত, কোনো না কোনোভাবে তার ক্রিয়েটিভিটিটা কাজে লাগায়। আমাদের এখানে তো কোনো ইউনিভার্সিটি তো কোনো ক্রিয়েটিভ কিছু করে না। পিপল তার নিজের জায়গা থেকে, তার নিজের অভিজ্ঞতা থেকে হাতুড়ে জ্ঞান দিয়ে সে রিক্সার মধ্যে মোটর লাগায়, সে আসলে সেলু মেশিন দিয়ে পরিবহন বানায়, সে নৌকার পিছনে ইঞ্জিন লাগায়। এর কোনোটাই তো আসলে সরকার কিংবা এখানকার আমরা যারা শিক্ষিত শ্রেণী যে সমস্ত প্রতিষ্ঠান আছে কেউ তো করে দেয় নাই। বা এটা বানানোর পরেও এটাকে আসলে মডার্নাইজেশন করে এই রেগুলেশনের আওতায় আনার জন্যে যতদূর হেল্প করা দরকার সরকারের ততদূর কোনো ভূমিকা থাকে না। তাহলে এইবারের অভ্যুত্থানের পরে যদি আমরা অভ্যুত্থানটাকে অ্যানালাইসিস করতাম যে কেন হয়েছে, তার মধ্যে একটা ধরেন তো একেবারেই ধরেন এটা ক্লিয়ার ছিল যে আপনার বৈষম্য একটা কারণ, কর্মসংস্থান না থাকা একটা কারণ। তা আপনি পলিটিক্যালি আপনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করবেন, লিগাল অ্যামেন্ডমেন্ট করবেন, সেটা তো হচ্ছে আপনার সুপারস্ট্রাকচারে। ভেতর থেকে এটা জন্মায় কেন? ভেতর থেকে যে কারণে জন্মায় আপনার তো বাজেটে আপনি সেটাকে অ্যাড্রেস করছেন কিনা, বাজেটে আপনি ওই জায়গার দিকে আপনার ফোকাস আছে কিনা, বাজেটে আপনি আপনার ওয়েলফেয়ার যা যা ছিল, সেফটি নেট যত দূর ছিল, আপনি ধরেন ইয়েকে অ্যাড্রেস করে কি আপনার ইনফ্লেশনকে অ্যাড্রেস করে এটা আর একটু বাড়াইলেন, মনে হলো যে আপনি বাড়াইলেন কিন্তু কার্যত আপনি বাড়াইলেন না, কিংবা একটু প্রশস্তও করলেন ধরেন, তাতেও যেটা হবে আগামীতে যে ঋণগ্রস্ততা যেভাবে বাড়বে মানুষের, যে পদক্ষেপ আপনি নিচ্ছেন তাতে ঋণগ্রস্ততাটা যেখানে বাড়বে আপনার সহায়তা ততদূর পর্যন্ত যাবে না। তাহলে আগামী বছর দেখা যাবে যে এই বাজেট মানুষের উপরে অভ্যুত্থানের পরের যে বাজেট, পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি যদি পলিটিক্যাল জনতুষ্টি বলে একটা, আর পলিটিক্যাল গভর্নমেন্টের পলিটিক্যাল রেসপন্সিবিলিটির জায়গায় যদি ধরি, অভ্যুত্থানের পরের একটা সরকার, আমি এমনিতে সরকার বলে আমি তাকে বলছি না, অভ্যুত্থানের পরের একটা সরকারের আসলে যেই চিন্তা থাকা দরকার ছিল, আমি যদি মনে করি সিপিডির কাছ থেকে আরও অন্যদের কাছ থেকে, এমনকি আমাদের মতো লেমেনদের কাছ থেকে, পলিটিশিয়ানদের কাছ থেকে তাদের জানতে চাওয়া উচিত ছিল যে আসলে 3 মাসের মধ্যে আমরা যে করতে যাইতেছি আমাদের এই আছে এই নাই, কি কি করা যায়। মানে আপনি যে প্রপোজিশন রাখছেন সেটার সাথে অ্যাগ্রি করেন কি করেন না ওনারা তা জানি না, তবে দেবপ্রিয় যে ইয়েটা দিয়েছিলেন, তার ইন্টারভিউটা দিয়েছিলেন লম্বা, প্রথম আলোতে অনুরোধে বেরিয়েছিল, সেইখানে কিন্তু উনি বারবার বলেছেন যে পাবলিককে সবাইকে টাচ করে সাথে নিয়েই বিষয়টা করা দরকার ছিল, আমাদের নতুন একটা পরিস্থিতি, এবং মানুষকে বোঝানো দরকার ছিল এই আমার বাস্তব অবস্থা, আমি এখান থেকে এত দূর যেতে পারি, how যেতে can you help? পারি না। আচ্ছা, কিন্তু আপনারা যেটা বলেছেন যে এটাকে আর পাচারমুখী বলছি আমরা, ধরেন আমরা পাচারমুখী লুটপাট, এটা বেজের কারণে, এবং এই ট্রেডিশনাল আপনার বিজনেস লাইন, আপনি তো এখানকার যদিও এবার একটা ভালো দিক হয়েছে যে আপনি র মেটেরিয়ালের উপরে আপনি একটু নজর দিচ্ছেন, কিন্তু এখানকার প্রোডাকশন লাইনটা কি? এখানকার প্রোডাকশন লাইন হচ্ছে যারা যারা প্রডিউস করবে তাকে আপনি এমন চাপে রাখবেন যে সে প্রোডাকশনে যেই যাবে, সে যে উদ্যোক্তাই হোক, যে ব্যবসায়ী হোক, ও ক্ষতিগ্রস্ত হবে, যে আমদানি করবে সে লাভবান হবে। এই তো আপনার ট্যাক্সেশনের, ট্যাক্স জাস্টিসের কথা বলছেন আপনি, ট্যাক্স জাস্টিস তো পরের কথা, আপনি একটা ন্যাশনাল ট্যাক্সেশনের যদি লাইনটা করেন যে আপনি একটা কেবলমাত্র একটা ফেয়ার সিস্টেম করবেন আপনি ট্যাক্সের, তো সেটা তো আপনি করেন না। আপনি এখানকার সমস্ত প্রডিউসারদেরকে আপনি কিল করার প্রজেক্ট নেন, হ্যাঁ, ইম্পোর্টারদেরকে আপনি আসলে হেল্প করেন, এবং ইম্পোর্টাররা ইম্পোর্টের নামে এখান থেকে ধরেন যেটা করে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এগুলি নিয়ে প্রচুর গবেষণা ওনারা করছে, এগুলো রিপিট করতে চায় না। সেই জায়গাটায় আপনার কোনো কথা নাই, কিন্তু আপনি ব্যাংকিং সিস্টেমে আপনার কোনো কথা নাই। আপনি আসলে এইবার যে ঋণের যে এইবারও ছাড় দেওয়ার যে চিন্তা করতেছেন, আপনার তো এখানে কোনো ধরনের কেবলমাত্র অবলেপন দিয়ে তো আপনি আসলে এই ব্যাংকের অবস্থাকে স্বাস্থ্য ফিরাইতে পারবেন না। আপনি দেখাইতে পারবেন যে আপনার আসলে কমছে, ডিফল্টার কমছে, এটা একটা পলিটিক্যাল বেনিফিট দিতে পারে, ইকোনমিতে তো কোনো বেনিফিট দেবে না, ইকোনমিকে তো সে নাই করে ফেলবে, এবং সেই জায়গাগুলিতে আপনি কোনোই টাচ করবেন না। এটা মনে হবে যে আপনি আসলে, এটা তো হচ্ছে এরকম যে একটা সারা শরীরে অসুস্থতা রাইখে আপনি গালে একটু রোজ পাউডার মেখে দিলেন যে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, আমরা অমুক কার্ড দিচ্ছি। এইটা তো আসলে এই গভর্নমেন্টের বাজেট না এটা। মানে এটা কাঠামোগত সংস্কার বলেন বা আর্থিক সংস্কার বলেন, এই কথা অনেকেই বলেছেন, কিন্তু অর্থনৈতিক সংস্কার সেটা তেমন কিছু তো করা হয়নি। অর্থনৈতিক সংস্কারের দিকে আপনি যাচ্ছেন, অভিমুখটার কথা যেটা বললো, আপনি জনতুষ্টির দিকে যাচ্ছেন, কিন্তু জনতুষ্টির তো অন্য গল্প আছে। আপনি যে সমস্ত জিনিস আমি আবার জনতুষ্টির আসবো নামে আপনার কাছে, জনাব জাকির হোসেন।
মানে দুইজনের কথা তো শুনলেন, প্রশ্নটা একই আপনার কাছেও। আচ্ছা, আমার কাছে মনে হয় যে বাজেট নিয়ে তো প্রচুর আলোচনা ইতিমধ্যে হয়েছে। কালকে অর্থ বিল পাস হয়েছে, আজকে বাজেটের যে ব্যয় নির্দিষ্টকরণ যে বিল, সেটাও আজকে শেষ হয়ে গেছে। সাধারণত বরাদ্দের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন যা হয় ট্যাক্স পার্টে হয়। তো সেই আলোচনা মোয়াজ্জেম ভাই কিছুটা করেছেন। আমার কাছে, আমি যে প্রসঙ্গে একটু বলতে চাই যে অর্থমন্ত্রী কালকে যে সমাপনী বক্তব্য দিয়েছেন, উনি নিজেই এই জিনিসটা বলেছে যে বাজেটটা, উনি বাজেট বক্তব্যে বলেছে যে এটা শুধু আয় ব্যয়ের হিসেব না, এটা আমাদের যে দর্শন, আমরা অর্থনীতিকে যেখানে নিয়ে যেতে চাই সেইটা হচ্ছে আমাদের বাজেট, তাই না? তো উনি, আপনি যদি খেয়াল করেন, উনি একটা 3R, 3টা আর বলেছেন যে এটাই হচ্ছে আমাদের আগামী 5 বছরের ইকোনমিকে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটার একটা প্রথম আরটা হচ্ছে, উনি বলেছেন যে রিকভারি, পুনরুদ্ধার করব। উনি বারবারই বলছেন যে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে। দ্বিতীয় আরটা হচ্ছে রেস্টোরেশন, তৃতীয় আরটা হচ্ছে রিকনস্ট্রাকশন। উনি প্রথমে পুনরুদ্ধার করবেন, তারপর উত্তরণে যাবেন, তারপর পুনর্গঠনে যাবেন এই 5 বছরে। তো যেটা হচ্ছে, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উনি আবার বলেছেন যে আমার পুনরুদ্ধারের জন্য অন্তত 2 বছর লাগবে, অর্থনীতি স্বাভাবিকভাবে আসতেই 4 বছর লাগবে। এটা কিন্তু উনি প্রেস কনফারেন্সে বলেছেন। আবার আপনি যদি দেখেন তার বাজেট যে পদক্ষেপ, সেটা উনি জিডিপি গ্রোথটা যেখানে 3 বছর ধরে অ্যারাউন্ড 4% গ্রোথ হচ্ছে, সেখানে উনি সেটা 1 বছরের মধ্যে 6.5 নিতে চান। তো সেইটার সাথে এই যে ওনার এই যে কাঠামোর সাথে, ফিচ বলছে এটা 3.5 হতে পারে ম্যাক্স। হ্যাঁ, ইয়েস, ফিস বলছে এর অর্ধেক। আপনি দেখছেন হয়তো ফিস রেটিংটার। হ্যাঁ, তো দেখেন যে উনি বলছে যে আমার পুনরুদ্ধারে হয়তো 2 বছর লাগবে, আবার উনি প্রথম বছরেই 6.5% প্রবৃদ্ধি ধরতেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে একটু মিসম্যাচ ওনার অঙ্কের সাথে, ওনার কথার সাথে এবং বাস্তবতার সাথে। আরেকটা জিনিস উনি কালকের সমাপনী বক্তব্যে যে বলেছেন যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে 6.5% প্রবৃদ্ধি নিয়ে যাবেন এই বাস্তবতার মধ্যে। আচ্ছা, উনি এটা অ্যাড্রেস করেছেন। সেখানে দেখলাম যে আমি কি কৌশলে নিতে চাই সেটা আমি বলছি, এরকম বলছি। কিন্তু ওনার কৌশলটা আমি দেখলাম উনি মেনলি অ্যাড্রেস করছে যে জনগণের ঐকান্তিক চেষ্টা, ঠিক আছে, একাগ্র ইচ্ছা শক্তি, ওটাই আমি এর বলছিলাম। মাধ্যমেই আমরা আসলে এটা করতে পারবো, আমাদের সঠিক নীতি কৌশলের মাধ্যমে। কিন্তু উনি আসলে খুব এলাবোরেট করেন নাই যে একদিকে বলতেছে যে অর্থনীতি ভঙ্গুর, 15 বছরে অর্থনীতি শেষ হয়ে গেছে। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে উনি 2 বক্তব্যই, কিংবা উনি যখনই বক্তব্য দিচ্ছেন 15 বছরের কথা বলছেন, বলতে বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের কথা মিন করছেন। মাঝের যে 1.5 বছর গেছে সেইখানে কি হয়েছে সেটা উনি বলছেন না। বলছে যে 15 বছর অর্থনীতি একটা ধ্বংসস্তূপের মধ্যে আছে, সেখান থেকে আমরা গত 4 মাসে কিছুটা উত্তরণ করতে পেরেছি সেটা বলছেন। কিন্তু মাঝের 1.5 বছরের অর্থনীতির কি হয়েছে উনি সেটা বলছেন না। তাহলে উনি তো, যদি অর্থনীতি এখন ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে 17 বছরের ইস্যু টানতে হবে, কিন্তু সেটা উনি বলছেন না। এটা একটা ইন্টারেস্টিং জায়গা। আর একটা হচ্ছে যে উনি বলছেন যে উনি দেখেন বিশ্বাস, আমরা মনে করি, আমাদের আস্থা, এই ধরনের আশাব্যঞ্জক শব্দ দিয়ে উনি অর্থনীতিকে উত্তরণ, পুনরুদ্ধার কিংবা পুনর্গঠনের কথা বলছেন। যদিও বলছেন যে পুনরুদ্ধার এগুলো হচ্ছে তার বক্তৃতা বা ভোকাবুলারি, হ্যাঁ। তার প্ল্যান বা এটা তো ডিটেল আউট করেন না, সুযোগ এটা- পেয়েছিলেন উনি। না, এটা একটু আরেকটু স্পেসিফিক করলে ভালো হতো। আর সবচেয়ে বড় কথা যে আপনি বর্তমানের যে পরিস্থিতি, সেখানে আপনি যদি রিভাইজ যে বাজেটটা কিংবা রিভাইজ যে অন্যান্য ফ্রেমওয়ার্ক, সরকার যেটা বাজেটে, যেটা মধ্যমেয়াদী বাজেটারি ফ্রেমওয়ার্ক যেটা, সেখানে আপনি দেখবেন যে ওই যে উনি যে বেসটার উপরে দাঁড়িয়ে আগামীর কল্পনা করছেন, ওই বেসটাতেই দেখা গেল যে বছর শেষে গিয়ে ঠিক থাকবে না, তাই না? ওনার এই বাজেটটা তো প্রাথমিক কাজ হয়েছে হয়তো মার্চের দিকে। আমার ধারণা যে এটা তত্ত্বাবধায়ক ওই অন্তর্বর্তী সরকারের আমলেও কাজটা অনেকটা শুরু হয়েছে। রাজনৈতিক সরকার এসে যে ওইটাকে খুব ভালোভাবে দেখভালের করতে পারছে বলে আমার খুব একটা মনে হয় না।
কারণ দেখবেন যে প্রচুর মিসম্যাচ আছে ওনারা। হ্যাঁ, যেমন আপনি যদি রেভিনিউই দেখেন, তো ওনারা যে ভিত্তির উপরে পরের টার্গেটটা করছে, দেখা গেল যে জুন শেষে ওইটা একদমই ঠিক থাকবে না। তাহলে হয় কি, যদি আপনি আপনার ওই আর্থিক কাঠামোটা যদি আপনি মোটামুটিভাবে একটু কাছাকাছি না করতে পারেন, তখন কি হতে পারবে যে একটা মানে একটা পরাবাস্তব টাইপের জিনিস আপনার কাছে মনে হতে পারে। কিন্তু মানে ডেফিনেটলি একটা জিনিস হচ্ছে যে আপনি কিভাবে ডেলিভারি দেবেন সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখন কিন্তু অঙ্কের হিসাব সব শেষ, মেজার্স আপনি ট্যাক্স মেজার জানিয়েছেন সেটাও তো আর নতুন করে আর খুব বেশি হয়তো আপনি নেবেন না, মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন আপনি ডেলিভারি কিভাবে করবেন সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। যেমন আমি যে উদাহরণ দিই, আমি একটা বাজেট পেলাম, এখন আমি যদি 3 মাস পরে গিয়ে দেখি যে আমি হাসপাতালে 1 বছর আগে, 5 বছর আগে, 15 বছর আগে আমি হাসপাতাল করিডোরে যে অবস্থাটা দেখেছি, মানুষ সেবা পাচ্ছে না, মানুষ গিয়ে জড়ো হচ্ছে, ডাক্তার নাই, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি 6 মাস পরে গিয়ে আমি দেখি এই জায়গাটা একটা কিছুটা হলেও একটা উন্নতি হয়েছে, হ্যাঁ, এটা দৃশ্যমান উন্নতি হয়েছে, তখন আমি এই যে স্বাস্থ্য খাতের এত বরাদ্দ, আমার এই যে উন্নয়নের আমার যে বয়ান, হ্যাঁ, এই যে এইটা, তখন আমি বুঝতে পারবো যে না, কিছুটা তাহলে ম্যাটেরিয়ালাইজ করছে। আমাকে কিন্তু বুঝতে হবে ওইভাবে। আমি দেখতে পাচ্ছি, আমি তো সোফার এই সরকারের 4 মাসে আমি সেরকম কোনো পরিবর্তন দেখছি না। এই যে হাম এবং ইত্যাদি নিয়ে যা হচ্ছে, যদিও একটা এক্সট্রা কিছু আছে, কিন্তু অ্যাড্রেস করার ক্ষেত্রে কোনো নতুন ক্যাপাসিটি আমার কাছে তাই মনে হচ্ছে, এখন দেখতে হবে সেটা। আমাদের বিরতি সময় হয়েছে, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। দর্শক সাথেই থাকুন, বিরতির পরে ফিরছি আবার। দর্শক আবার শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসি। ওই যে জাকির বলতে দিচ্ছিল 6.5% হচ্ছে প্রবৃদ্ধি। আমি ফিসকের কথা বলি, ওদের কথা বলছি, সবাই জানেন, মানে সব মিলে এটাকে একটা উচ্চাভিলাষী বাজেট মনে হয় না? আমি অবশ্য ব্যক্তিগতভাবে স্বপ্নবিলাসী বলতে পছন্দ করি। দেখুন, আমার কাছে যেটা মনে হয়েছে যে সাধারণত সরকারের বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ তৈরি হয়ে যায় মার্চ মাসের আগেই, এবং এই বাজেট কাঠামোটা হয় মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, যেটা বলে মধ্যমেয়াদী 3 বছর মেয়াদী একটা রোলিং প্ল্যানের আন্ডারে এগুলো হয়ে যায়। খুব বেশি নড়চড় সেখানে আসলে থাকে না। তো সেই অর্থে যদি আমি মার্চের মধ্যে হয়ে যাওয়াটা বিবেচনা করি, তাহলে এই সরকার আসার আগেই আসলে বাজেটের সিংহভাগ কাজ অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিলে করে রেখেছিল। তখন এই সরকার যখন এসে ক্ষমতা নিল, তখন তার যে ইলেকশন ম্যানিফেস্টো, ইলেকশন এজেন্ডাগুলো, এগুলো যখন এখানে আরোপণ করলো, তখন আসলে হিসেব আর মেলানোর আর সুযোগ ছিল না। তখন এখানে আপনি যখন সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আপনি যখন গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন রকমের, এখানে যখন আপনি সরকারি কর্মকর্তাদের বেতনের অংশটা যুক্ত করছেন, হঠাৎ করে এখানে যখন ভর্তুকি, বিপুল পরিমাণ ভর্তুকি দেবার চাপ তৈরি হলো, এগুলো যখন সব এটার ভিতরে যুক্ত করলেন, তখন সব করে যখন বসাতে গেল সেই আগের হিসেবের ভিতরে, সমস্ত হিসেব এলোমেলো হয়ে গেল। এবং সেই এলোমেলো হিসেবের পরিসংখ্যানটা এমন যে এর মধ্যে এখন 6.5% একটা প্রবৃদ্ধি না ধরলে আপনি আবার বাকি জিনিসগুলো আবার মেলে না। যেমন এটা ধরে আবার আপনাকে বেসরকারি বিনিয়োগকেও আবার একটা উচ্চমাত্রা ধরতে হয়েছে। 1,30,000 কোটি টাকার বাড়তি বেসরকারি বিনিয়োগ লাগবে যদি আমার প্রাইভেট সেক্টর জিডিপি রেশিও যদি আমি ওই প্রবৃদ্ধি অর্জনের জন্য যদি অর্জন করতে চাই। আবার ওটা করতে গিয়ে আবার বিনিয়োগের যে উৎপাদনশীলতা বা দক্ষতা, সেটাও আবার উচ্চ মাত্রায় দেখাতে হয়, না হলে আবার যে মাত্রায় বিনিয়োগ দেখাচ্ছে সেটা আবার মেলে না। তো ওইটা আবার করা গেল। আবার যখন ওইটা দেখাতে যাচ্ছি, তখন আবার অর্থায়ন যখন খুঁজতেছি যে আচ্ছা ঠিক আছে, এই অর্থায়নটা বেসরকারি খাত সরকারি খাত থেকে কোথা থেকে অর্থায়ন হবে সরকারের এই কাজে, তখন দেখা গেল যে বিপুল পরিমাণ একটা অর্থায়ন দেশীয় উৎস থেকে নেব না আমি, যাতে জনগণের কাছে বলতে পারি, সেটা বলার জন্য দেখা যাচ্ছে বিদেশি অর্থায়ন দিয়ে আমি করব। কিন্তু এই অর্থ বছরই যেটা টার্গেট করেছিলাম 58,000 কোটি টাকা, সেটা পাইনি আমরা, পেয়েছি রিভাইজটাও কম পেয়েছি, 55,000 কোটি টাকা পেয়েছি। অথচ আগামী বছরের টার্গেট ধরা হয়েছে 1,08,000 কোটি টাকা, দ্বিগুণ পরিমাণ নাকি আমি বিদেশি অর্থায়ন পাবো, তাহলেই দেশীয় অর্থায়ন লাগবে না। তো কিন্তু সেটা আসলে হবে না, তখন দেখা যাবে আপনি দেশীয় অর্থায়নের উপর নির্ভর করবেন। যখনই এবারই বেসরকারি খাতে এই মুহূর্তে সর্বনিম্ন প্রাইভেট ক্রেডিট গ্রোথ যাচ্ছে,
4.95%। আগামী বছর টার্গেট ধরা হয়েছে 9.8%। এই যে সমস্ত হিসেবগুলো এলোমেলো হয়ে যায়। সুতরাং আপনি হয়তো বলতে পারেন এই যে উচ্চাভিলাষী, স্বপ্নবিলাসী, এগুলো তথ্যগতভাবে ওই জায়গাটি মেলানো যায়। কিন্তু যেটা আমার বলার বিষয় সেটা হলো অর্থনীতি যতভাবে প্রভাবিত হয়, বাজেট আসলে তার একটা অংশ মাত্র প্রভাব বিস্তার করে। একটা উল্লেখযোগ্য অংশ আসলে বাজেট বহির্ভূত কর্মকাণ্ড দিয়ে প্রভাবিত হয়। সেই জায়গাটাতে বাজেটের ভিতরে এই যে উল্লেখযোগ্য অংশ বাজেট বহির্ভূত বা বেসরকারি খাত কেন্দ্রিক যে জায়গাগুলোর মাধ্যমে অর্থনীতি প্রভাবিত হয়, সেই জায়গায় বাজেটের কিছু কিছু জিনিস ইঙ্গিতবাহী, যেটা হিসেব মিলবে না, বাজেটের হিসেব মিলবে না, কিন্তু ওই যে বাজেট বহির্ভূত জায়গাকে প্রভাব করতে পারে, এরকম বেশ কিছু জিনিস রয়েছে। সেজন্যই বলছিলাম যে বেসরকারি খাতের জন্য ডিরেগুলেশনকে তারা খুব গুরুত্ব দিতে চেয়েছেন। একটু আগে জাকির ভাই 3R এর কথা বললেন, সেটা তারা বলতে চেয়েছে। 10টা কি ইন্ডিকেটরকে তারা মাথায় রেখেছে, যেটা দিয়ে তারা আগামী দিনে কাজ করতে চায়। আগামী 3 বছরের ভিতরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চায় তারা, এগুলো তারা বাজেটে বলছেন। এখন এগুলো যদি অর্জন করতে হয়, এগুলো কিন্তু বাজেট থেকে সম্ভব না। এগুলো অর্জন করার পুরো দায়িত্বটাই হচ্ছে বেসরকারি খাতের। সুতরাং বেসরকারি খাত প্রভাবিত হতে পারে, বেসরকারি খাত আলোড়িত হতে পারে, বেসরকারি খাত ইনসেন্টিভাইজ হতে পারে, এরকম জিনিস যদি বাজেটে আসতে হয় তাহলে সেটা ফিসক্যাল মেজার্স, মানে রাজস্ব যে সমস্ত উদ্যোগগুলো সেখান থেকে আসতে হবে। সেই জায়গাটায় অথবা বাজেটারি অথবা বেসরকারি খাতের জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশের জন্য যেগুলো প্রতিবন্ধকতা রয়েছে, দীর্ঘদিন যাবে বেসরকারি খাতের বলে আসছিলেন, সেগুলো যদি এখানে থাকে, সেই ধরনের বেশ কিছু জায়গাকে তারা অ্যাড্রেস করতে চেয়েছে। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে এবারের বাজেট দেখে, যদিও তারা বলছেন যে তারা রিকভারি থেকে রিকনস্ট্রাকশনে যাবেন, আস্তে আস্তে তারা পুনরুদ্ধার থেকে পুনর্গঠনে যাবেন, কিন্তু তারা আসলে ওই পর্যন্ত অপেক্ষা করার জন্য তারা আসলে থাকতে চান নাই। তারা আসলে সরাসরি পুনর্গঠনের দিকে আগে নজর দিয়েছে। পুনরুদ্ধার করার মতো স্টেজ, যেমন পুনরুদ্ধার যদি হতো তাহলে আরও অনেক রেস্ট্রেইন বাজেট দিতেন তারা। এই যে আপনি যেটাকে এই যে এগুলো তারা কাটছাট করতেন, অনেক টাইটেনিং বাজেট দিতেন, কিন্তু সেদিকে তারা যান নাই। তারা বেশ বড় আকারের এডিপি ধরেছেন, 3 লক্ষ কোটি টাকার একটা এডিপি তারা হাতে নিয়েছেন। বড় একটা ঘাটতি বাজেট দিয়ে তারা এটা করবেন। সেখান থেকে বোঝা যায় যে তারা আসলে অপেক্ষা করতে পারছে না। এই জায়গায় মনে হয় মান্নান ভাই আপনার বা কায়ুম ভাইয়ের একটা দৃষ্টিভঙ্গি যেটা আমাদের নাই কিন্তু আপনাদের আছে, সেটা হলো সম্ভবত বিগত আওয়ামী সরকার, অন্তর্বর্তী সরকার সময় ব্যাপকভাবে মানুষের কর্মচ্যুতি হয়েছে, প্রচুর লোক বেকার হয়ে গেছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্রতা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমে আসছে। ফলে এই সরকারের উপরে একটা রাজনৈতিক চাপ আছে দ্রুত কর্মসংস্থানে যাতে তারা যেতে পারে, যেটা কিনা পুনর্গঠন স্টেজের কাজ। সেই জন্য তারা যেটা বলছিলেন যে তারা 4র্থ 5ম বছরের কাজগুলো করবেন, সেই দিকে ওয়েটটা করে তারা আমি দেখলাম যে তারা 1ম বছরে বেসরকারি খাতকে ঠেলে দিতে চাচ্ছেন, আপনারা আগান। আমি জানি না কতটুকু এগোবেন তারা, কিন্তু দায়িত্বটা তারা বেসরকারি খাতের কাছে দিতে চান যে হ্যাঁ আপনারা গিয়ে কাজ সৃষ্টির জন্য চেষ্টা করেন। কিন্তু সেটার জন্য যে ধরনের জিনিসগুলো অন্যান্য জায়গায় দরকার, যেমন জ্বালানি দরকার, যে সেই জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করা দরকার, জ্বালানি মূল্য যাতে না বাড়ে, একটা প্রেডিক্টেবিলিটি সেটা নিশ্চিত করা দরকার আছে, ঋণ দরকার ব্যাংক থেকে, সেই ব্যাংকের ঋণ প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করা দরকার। সেই জায়গাটায় এখনও আমার ধারণা যে সরকারের যথেষ্ট মাত্রায় সেই জায়গাগুলো তারা বেসরকারি খাতকে প্রেডিক্টেবিলিটি দিতে পারছে। আমি নিজেই মন্তব্য করেছিলাম ইলেকশনের আগে যে ইলেকশন হলে যে ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে তাতে বেসরকারি খাত অনেক বেশি আলোড়িত হবে, বিনিয়োগে যাবে। দুর্ভাগ্যবশত বেসরকারি খাত স্থিতিশীলতা দেখছে ঠিকই, কিন্তু আলোড়িত হচ্ছে না। এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ। আমি বলবো যে সরকারের এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে পড়েছে যে স্থিতিশীলতা দেখার পরেও কেন বেসরকারি খাত বিনিয়োগ নিয়ে এগোচ্ছে না, সেই জায়গাটা থেকে তাদের অ্যাড্রেস করবার প্রয়োজন, যেটা আসলে বাজেট থেকে আসবে না। সেটার অনেকটা রাজনৈতিক, আবার সেটা অনেকটাই অবাজেট সংক্রান্ত বিভিন্ন ধরনের যে বিষয়গুলো সেটার সাথে সম্পর্কিত। জি জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সংস্কার নিয়ে ধরেন 2 বছর ধরে তো অনেক কিছু হয়ে গেল, তারপরে এই সময়েও বিশেষ করে 4.5 মাস সরকার গেল, সংস্কার নিয়ে বিতর্কিতা হচ্ছে, পক্ষে বিপক্ষে হচ্ছে। কি মনে করেন অর্থনীতিতে কাঠামোগত সংস্কারের কথা যেটা সবাই বলেছে, মানে এই বাজেটে হোক অথবা মানে এক্সট্রা বাজেট কথাবার্তা অ্যাকশন, এগুলো থেকে এটার সম্ভাবনা কতদূর দেখেন?
এইটা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে আসলে ক্রমশ এজেন্ডা থেকেই বের করে দেওয়ার প্রক্রিয়াটাই তারা অনেক সফল হয়েছে এবং এটা এখনো হচ্ছে। আমি এটার সাথে আসলে আমাদের দুর্ভাগ্য দেখি এবং তাদেরও দুর্ভাগ্য দেখি। গোটা দেশ আসলে এটার একটা দেখেন, আপনার একটা বাস্তবতা ছিল যে সারা দেশ যেভাবেই হোক এই জায়গায় একমত হয়েছিল যে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, এটার যে আইন কাঠামো, এটার যে সরকার পরিচালনা কাঠামো, এই কাঠামোগত কিছু ত্রুটি আমাদের 55 বছরে আমরা ডিটেক্ট করতে পেরেছি, যেখানে কতগুলি সমস্যা আছে এবং এই সমস্যাগুলি সরকার নিরপেক্ষ। এরকম না যে হাসিনা থাকলে হয়, খালেদা জিয়া থাকলে হয়, কিংবা মান্না ভাই থাকলে হয়, এরকম না। যেই যাক, তার জন্য এটা হচ্ছে আসলে একটা সমস্যা। এবং এই জাতি অনেক দিন পরে একটা জায়গায় একমত হয়েছিল যে এই জিনিসগুলির আসলে এক ধরনের সংশোধন লাগবে, এটা একটা পরিবর্তন লাগবে। কিন্তু আমি এইটা এখনো পর্যন্ত এটার কোনো কারণেই বুঝতে পারি না যে কেন এই জায়গাগুলিকে আসলে উপেক্ষা করা হচ্ছে, কেন এটাকে ধরা হচ্ছে না, কেন বাতিল করার চেষ্টা করা হচ্ছে। এইটার কারণ আমার কাছে স্পষ্ট না। কিন্তু আমি এইটা দেখতে পাই যে এই জিনিসটার আসলে সম্ভাবনা ক্রমশ, এবং একদম প্রথম দিনেই তারা ধরেন প্রথম দিকে প্রথম অধিবেশনেই অনেকগুলো জিনিস যেগুলি শেষ করছে, এটা তো আমরা দেখতে পাই। যে ধরেন একটা স্বৈরতন্ত্রের জন্য যে সমস্ত জিনিস চেক করতে পারতো স্বৈরতন্ত্রকে, আপনি ধরেন মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা, আপনি এটার বিরুদ্ধে দাঁড়াইলেন। গুম কমিশন, গুম প্রতিরোধের আপনি এটার বিরুদ্ধে দাঁড়াইলেন। টেলিকমিউনিকেশন আইনের যেটা সার্ভেলেন্সের সাথে যুক্ত, সে অংশটার আপনি বিরুদ্ধে দাঁড়াইলেন। মানে যা কিছু দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হয়, এবং যেই নিয়ন্ত্রণটা হচ্ছে আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের হাতিয়ারগুলি, কিংবা যেগুলি এমনিতেই একটা ইমার্জেন্সি পিরিয়ডে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকার তার কাজে লাগবে মনে করছিল। সে ফর এক্সাম্পল আমাদের স্থানীয় সরকারের উপরে ধরেন নিয়ন্ত্রণ, এটা গণপ্রতিনিধিদেরকে আসলে প্রশাসক দিয়ে রিপ্লেস করে ফেলা, এইরকম যেগুলি লাগে, মানে একটা স্বৈরাচারী সরকারের যে সমস্ত জিনিস লাগে সেইটা আপনি করলেন। এবং এইটা আপনি এমনভাবে করলেন যে আপনি বিচার বিভাগের যদ্দূর সংস্কার শুরু হয়েছিল, আপনি সেটাকে টেনে আপনার জায়গায় নিয়ে আসলেন। তার মানে আপনি ইন্ডিকেট করলেন, আপনি দেখাইলেন যে আপনি আসলে এইখানে জনগণের যে ক্ষমতায়নের প্রশ্নটা এবং সরকারের ক্ষমতা কমানোর যে দাবিটা মানুষ করতেছিল, সেইটার সাথে আপনি নাই। আরেকটা প্রশ্ন যেটা গণভোটের মধ্যে এসেছিল, গণভোটের তো তাদের আসলে আমি কোনো কিছু এটাকে অস্বীকার করার কোনো যুক্তি আমি দেখি না। কেবলমাত্র আপনি সংশোধন করবেন অথবা আপনি সংস্কার পরিষদ দিয়ে সংস্কার করবেন, যা কিছুই আপনি করেন আপনার কাছেই 2/3 মেজরিটি, আপনি যে কোনোভাবেই এটা করতে পারেন। সংস্কার পরিষদের প্রশ্নটা কেবল আসছিল এই কারণে যে কোর্ট যেন তেনভাবে যেটার উপরে যাতে হস্তক্ষেপ করতে না পারে, এটা যাতে আসলে একটা কনস্টিটিউশনাল বেস থাকে। এটা পিপলস রিকমেন্ডেশন নিয়ে আপনি করতেছেন, পিপলসের ম্যান্ডেট নিয়ে করতেছেন, আদালত যেন এই ম্যান্ডেটটাকে রক্ষা করতে বাধ্য থাকে, এই জন্য আপনি সংস্কার পরিষদের মধ্যে যাচ্ছিলেন। আপনি কি করবেন না করবেন এটা তো মানে ওটা কি গ্যারান্টেড ছিল যে এটা যদি আমরা করতে, মানে মোর গ্যারান্টেড। আমি কোনো জিনিস রিলেটিভলি কোনো জিনিসই সেই ভিত্তিতে আমরা সমর্থন করেছিলাম। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার আনছিলাম, তত্ত্বাবধায়ক সরকার সংশোধন করছিলাম, আদালত এটা ফেলে দিচ্ছে। তাইলে আমি যদি ওই শিক্ষাটাকে ঐতিহাসিকভাবে নেই, তাইলে আমার দায়িত্ব কি? এর পরের দায়িত্ব হচ্ছে আমি এমনভাবে চেষ্টা করা যেটাকে আসলে আদালত ফেলে দিতে পারবে না। তাইলে আমি কি করব? যে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি করতেছি, তারপরেও যদি কেউ ফেলে দেয় তারপরের মানুষ আসলে ঠিক করবে। কিন্তু ইতিহাসে এক একটা রক্তপাতের ভেতর দিয়ে, দীর্ঘ লড়াইয়ের ভেতর দিয়ে আপনি যে অভিজ্ঞতা নেন সেইটার মূল্যায়ন করবেন না আপনি। এবং এটাতে আপনার কি ক্ষতি আপনি যদি সংশোধন করেন, কিংবা আসলে আপনি সংস্কার পরিষদের এই জায়গাটা যান, আপনিই তো যাচ্ছেন এবং আপনি মেজরিটি দিয়ে করতে পারতেছেন, এটা আপনাকে কেউ ডিস্টার্বও করতে পারতেছে। কোন কেবলমাত্র একটা ইগো না কি, আমি এটা আসলে মান্না ভাই বুঝতে পারি না। কিন্তু যেটা হইল, আমি যে কথাটা বলে শেষ করতে চাই আপনাকে, এক্সাম্পল হিসাবে এটা খুব খারাপ হইল। আপনি জনগণের সামনে একটা কথা বলে গেলেন, জনগণ আপনাকে ভোট দিল, এবং আপনি পাওয়ারে আসার পরে যে কথাটা আমি আগে বলতাম, যেটা পাওয়ারে যাওয়ার পরে কিচ্ছু মনে রাখে না, আপনি পাওয়ারে যাওয়ার পরে যে আপনি কিচ্ছু মনে রাখেন না, এটার মধ্যে আরেকটা পালক আপনি যুক্ত করলেন।
এইটা আপনার জন্য এবং জাতির রাজনৈতিক ইতিহাস ভবিষ্যতের জন্য খুব ভয়ঙ্কর একটা ঘটনা হিসেবে দাঁড়াইলো। আপনি তারপর থেকে কেউ আর কোনো কথা আসলে রাখার জন্যে কোনোভাবেই বাধ্য থাকবে না। জি, জনাব জাকির হোসেন, জি, আমি জানি না এই প্রশ্ন আপনাকে করলে আপনি কি বিব্রত বোধ করবেন নাকি কমফোর্টেবল থাকবেন। হাসনাত কাইম বুঝতে পারছেন না যে তারা কেন এটা এরকম করে উপেক্ষা করলো, কি মনে হয় আপনার? আচ্ছা, আপনি economics relate করে পরে না, research আমি করতে আমি পারবেন। আমি যেটা চিন্তা করছিলাম এই বিষয়ক আলোচনায়, আমার যে জায়গায় খোঁজখবর নেওয়া পেশাগত কারণে কিংবা আমার জানার আগ্রহের কারণে, সেই জায়গা থেকে আমি যদি বলি, দেখেন আমি আর্থিক খাত, অর্থনীতি সব বিষয় নিয়ে কাজ করি, আপনি জানেন। আপনি যদি আর্থিক খাতের সংস্কার দেখেন, কারণ সংস্কার শব্দটা দেখেন যে একজন সাধারণ মানুষ, আপনি যদি শুধু সংস্কার শব্দটা বলেন, মাথায় কিন্তু নানান কিছু আসবে। এটা খুবই বিস্তৃত একটা শব্দ। আপনি যদি আসলে এটাকে পিন পয়েন্ট না করেন যে আপনি কী সংস্কার করতে চান, তো দেখেন আপনি যদি ব্যাংকিং খাতের সংস্কার দেখেন, যেটা আমাদের জন্য খুবই দরকার, ব্যাংকিং খাতের সংস্কারটা। IMF কি বলল, উমুকে কি বলল সেটা না, আমার ব্যাংক খাত খুবই দুর্দশাগ্রস্ত একটা ব্যাংক খাত, এটা ভঙ্গুর। এইখানে প্রচুর দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেই জায়গায় আমি একটা সংস্কার করতে চাই। তা আপনি দেখেন, আমরা একটা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করলাম, তাই না? পরবর্তীতে দেখা গেল যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা এই সরকার কিছুটা সংশোধন করতে চাইলো, কিন্তু সেই সংশোধনটা খুবই একটা প্রশ্নবিদ্ধ সংশোধন, তাই না? যে এখানে আপনি একীভূত ব্যাংকের যে ব্যাংকগুলোতে প্রচুর অনিয়ম হয়েছে, সেইখানে আগের মালিকদের ফেরত আনার একটা ধারা যুক্ত হলো, যদিও সেটা শেষ পর্যন্ত সমালোচনার মুখে সরকার সেই জায়গায় আর যায় নাই। আপনি এরপরে আসেন রাজস্ব খাতের সংস্কার, আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু রাজস্ব খাতের যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা কিন্তু থমকে গেছে, সেটা কিন্তু হয় নাই। এটা কিন্তু অনেকেই আমি দেখেছি যে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের, তারা প্রায় সবাই এটা মনে করেন যে আসলে রাজস্ব আদায় এবং রাজস্ব নীতি এই দুইটা জিনিস আলাদা থাকা উচিত। আমি কিন্তু দেখছি যে অনেকেরই, বেশিরভাগই এটা মনে করেন, কারণ আদায় এবং নীতিটা আলাদাভাবেই ব্যবস্থাপনা হওয়া উচিত। দেখেন সেইটা করতে গিয়ে কিন্তু আমরা আরও পিছিয়ে গেলাম, এবং প্রচুর পরিমাণে আমার যে রাজস্ব লক্ষ্যমাত্রার থেকে আমরা তো এমনিই পিছিয়ে থাকি, এই কারণে যে ঝামেলাটা হলো সেখানেও আমরা পিছিয়ে গেলাম। তো আগের অন্তর্বর্তী সরকারের আমলে যত উদ্যোগ নেওয়া হয়েছে, আমি যে সবগুলোই সমর্থন করছি কিংবা বিরোধিতা করছি এই এক্সপার্টাইজ আমার নাই, কারণ এটা অনেকই কিছুই আছে টেকনিক্যাল, যেটা সম্পর্কে আমার ভালো জানাশোনা নাই। কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে আমরা যে প্রাতিষ্ঠানিক উন্নতিটা চাই সংস্কারের মাধ্যমে, আমরা যদি প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে যদি দেখি, প্রধানত এটার কথাই কিন্তু সবাই বলছে, প্রাতিষ্ঠানিক সংস্কার। হ্যাঁ দেখেন, সেটাকে দেখেন, একটা দুর্নীতি দমন সংস্থা, তাদেরকে স্বাধীনভাবে কাজ করবে, কারোর দিকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ দেখবে না, নির্মোহভাবে অবজেক্টিভলি কাজ করবে, এটা তো আমরা চাই, সবাই চাই। সেটা হইলে কি হবে, যে সুশাসন প্রতিষ্ঠা হবে। এখন দুর্নীতি দমন কমিশন কি সেই জায়গায় যেতে পারছে? আমার প্রশ্ন। আইনটাই বদলে আচ্ছা, দুর্নীতি দমন কমিশনের তো এখন নিজের কমিশনই নাই। এরপর আপনি আসেন যে বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে ব্যাংকিং খাতে সুশাসনের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে সেখানেও আমার প্রশ্ন আছে। আপনি দেখেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা কি খারাপ অবস্থা, কত বছর ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা নানাভাবেই আপনার মানে আমলাতন্ত্রের প্রভাব বিস্তারের মাধ্যমে কি হচ্ছে, যে প্রচুর অনিয়ম দুর্নীতি করে প্রচুর ঋণ দুর্দশাগ্রস্ত হয়ে গেছে, খেলাপি হয়ে গেছে, তাই না? এটা শুধুমাত্র এই বাইরের হস্তক্ষেপের কারণে। তো সেই যে জায়গাটা আমরা কি ঠিক করতে পারছি? আমরা কিন্তু সেইটাও এখনও ঠিকমতো করতে পারি নাই। তা আমার কথা হচ্ছে, আপনি যাই করেন, আইন করেন, অধ্যাদেশ করেন, যাই করেন, আমি যে চাই যেটা করলে জনগণের উপকার হবে, দেশ সুশাসনের দিকে এগোবে, আমরা সেই জায়গায় দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা। যেহেতু এই জিনিসটা কিন্তু শুরু হয়েছে, একটা স্বৈরশাসকের পতন হয়েছে বুঝলাম, তার পরপরই তো এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং প্রচুর কাজ হয়েছে, প্রচুর ব্রেন স্ট্রমিং হয়েছে, প্রচুর অধ্যাদেশ হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে। তা আমার কথা হচ্ছে যে তাহলে একটা স্বৈরশাসকের পতন পরবর্তী এই যে 2 বছরে আমরা এই প্রতিষ্ঠানগুলোর যদি খুব দৃশ্যমান উন্নতি দেখতে পাচ্ছি কিনা, এবং এখন যে কাজ চলছে তাতে মানুষের উপকার হয়, সেই জায়গায় কি কাজ হচ্ছে, শুধু কাগজ কলমে অনেক কিছু না। আমি
এই মানে সাধারণ নাগরিক হিসাবে আমি এটাই আমার কাছে প্রত্যাশা, যে এই জায়গাটায় উন্নতি হলে আমরা মনে করব যে না ঠিক আছে, সংস্কারে কাজ হচ্ছে। জি। এবং আপনি যদি IMF এর প্রোগ্রামটাই দেখেন চলে আসতেছিল হঠাৎ করে। IMF কিন্তু আগের যে ঋণ কর্মসূচি সেটা কিন্তু স্টলড হয়ে গেছে। এখন সরকার নতুন করে $5-6 বিলিয়ন ঋণ চাচ্ছে, আগেরটা নেগোসিয়েশন আর হচ্ছে না, ওটাও কিন্তু আটকে আছে সংস্কারের কারণে। এখন এখানে IMF রাইট নাকি সরকারের অবস্থান রাইট, সেটা আর একটা বিতর্কের জায়গা। কিন্তু দেখেন আমরা খুব বেশি কিন্তু এগোতে পারি নাই। জি, থ্যাংক ইউ ডক্টর খন্দকার গোলাম মাজেম। আমি দেখছি আপনি অনেক নোট নিচ্ছেন, কিন্তু আমি আসলে একটু প্রসঙ্গটা আমি বদলাতে চিন্তা চাচ্ছিলাম। করছি যে আপনি আমাকে এখন অর্থনীতির বাইরে কোনো বিষয় নিয়ে হয়তো প্রশ্ন করতে পারেন, তো আমি ইস্যুগুলো একটু লিখে একটু বোঝার চেষ্টা করছিলাম, দেখি কি আপনার একদম প্রশ্নটার বাইরে জন্য করবো অপেক্ষা সেটা, করছি। একদম বাইরে করবো তা না। মানে প্রধানমন্ত্রী চীন সফর, মানে এইটা ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সিকিউরিটির দিক থেকে সব দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সবাই তো মনে করেন। আপনি সব মিলে যদি বলতে পারেন, বলতে চান, এবং যারা ওনারা যে কথা বলছে সেটা বলেন, কিন্তু সমস্যাটা হয়েছে সব মিলে আমারটা সব শেষ করতে আমার হাতে 9 মিনিট সময় আছে। আপনি 2.5 মিনিটের মধ্যে প্রত্যেকে যদি শেষ করেন তাহলে ভালো হয়। জি, ধন্যবাদ। এটা এই বিষয়ে ঢুকছেন কারণ এখানে আমার একটা বড় পার্সপেক্টিভ আছে, সেখানে আলোচনা করছি। আমি বরঞ্চ চীনের বিষয়টা নিয়ে আলোচনা করি, আপনি যেটা তুলেছেন। দেখুন, চীনের সফরটিকে আমার মনে হয় যে কয়েকটা ভাবে দেখার সুযোগ আছে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফর চীন দিয়ে হলো। এটা একটা নতুন প্রেক্ষাপট যে চীনের মাধ্যমে আমরা এটা উনি শুরু করলেন। কিন্তু এ ধরনের একটা সফর থেকে যে ধরনের প্রাপ্তির ইঙ্গিত থাকে বা প্রত্যাশা থাকে, সেই মাত্রায় কিন্তু প্রাপ্তি ঘটেনি। অনেকগুলো 13টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, সম্ভবত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এখনও ঠিক পরিষ্কার না যে সমঝোতা স্বাক্ষরগুলো আসলে কি হয়েছে, সেগুলো আমাদের কাছে পরিষ্কার না। সুতরাং একটি নতুন দেশের শীর্ষপ্রধান যাচ্ছেন আরেকটি দেশে, আরও অনেক বেশি আসলে এই জায়গাগুলোতে ইঙ্গিত থাকতে পারতো। আমার কাছে বরঞ্চ মনে হয়েছে যে চীন বাংলাদেশকে প্রথমত হচ্ছে তারা একটা সম্পর্ক উন্নয়নের একটা নতুন দিকে যাওয়ার লুক ইস্ট বলি বা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ হিসেবে চীন জিনিসটিকে দেখতে চেয়েছে। নর্থ যে সম্পর্ক তৈরি হয়েছে বা অনেক বেশি নতুন দিগন্ত সুযোগ হয়েছে, আমার কাছে তা মনে হয়নি। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যেটা যে চীন কিছু টেস্ট কেস বাংলাদেশের সামনে দিয়েছে। যেমন চীন কিন্তু তিস্তার ব্যাপারে সরাসরি এখনও কিন্তু তার অবস্থান জানায়নি। সে বলেছে যে যখন প্রাক মূল্যায়ন হবে সেই প্রাক মূল্যায়ন প্রক্রিয়া তারা থাকবে, কিন্তু তার ফাইন্যান্সিংয়ের ব্যাপারে কোনো আমাদের সাথে কিন্তু প্রধানমন্ত্রী গতকালকেই আপনি দেখলাম যে সংসদে বলছেন যে হ্যাঁ তারা যে কোনো মূল্যে এটি করতে চান, কিন্তু সেটার ফাইন্যান্স কিন্তু ভাবা হয়েছিল যে চীন থেকে আসবে, সেটা কিন্তু এখনও পরিষ্কার কোনো ইঙ্গিত আমরা যেটা পেতে পারতেন যদি ওরকম ধরনের স্ট্রং পলিটিক্যাল বন্ডেজের যদি একটা মাইলফলক দেখানোর থাকতো, সেটা কিন্তু দেখা যাবে, সেটা পান। আরেকটা যে এটা দিয়ে শেষ করি, কিন্তু চীন আপনাকে একটা টেস্ট দিয়েছে বাংলাদেশকে, সেটা হলো একটি করিডোর করার একটা প্রস্তাব দিয়েছে মিয়ানমার, চীন এবং বাংলাদেশ মিলে। চীন দেখতে চায় যে আমরা আসলে এটি গ্রহণ করি কিনা, কারণ এটা দিয়ে চীন বুঝতে চাইবে যে বিকল্প হিসেবে অন্যান্য যে করিডোরগুলো বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, একটা জাপানের সাথে বিগ বি ইনিশিয়েটিভের মাধ্যমে একটা, অথবা ভারত, নেপাল, ভুটান মিলে মিলে আমরা যেটা বলে থাকি BBIN বলে থাকি, BIN যেটা সেটা, অথবা বিমস্টেক একটা বলে থাকে সেটা, তার বিকল্প হিসেবে চীন আবার এটি দিয়েছে। এগুলোর মধ্যে অনেক পলিটিক্যাল ডাইমেনশন রয়েছে, কিন্তু তা থাকার পরেও চীন এটি দিয়েছে আমাদেরকে। সে দেখতে চায় আমরা এটা গ্রহণ করি কিনা। চীন এখনও আমাদেরকে অনেক বড়োভাবে একটা টেস্ট কেস হিসেবে দেখছে যে সম্পর্ক উন্নয়নের জায়গায় আমরা আছি কিনা। এবং তার একটা বড় কারণ হলো সাম্প্রতিক অতীতে অন্তর্বর্তী সময়ের কালে বাংলাদেশ তার ডাইমেনশনালি এমন একদিকে চলে গিয়েছেন, সেই জায়গা থেকে চীন যথেষ্ট একটু দূরবর্তীভাবে বাংলাদেশকে দেখছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং যে চুক্তিটি হয়েছে, যে আমরা যে মার্কিন যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, যেটাতে যথেষ্ট কারণ রয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, নীতি সিদ্ধান্তের প্রশ্নে বাংলাদেশ অনেকটাই এখন এক রাষ্ট্রমুখী। সুতরাং সেরকম একটি রাষ্ট্রের সঙ্গে চীন সম্পর্ক কতটুকু যাবে সেটা চীন বুঝতে চায়, এবং সেইটার ক্ষেত্রে চীন আমাদেরকে একটা হচ্ছে করিডোরের একটা ইঙ্গিত দিয়েছে,
আর একটি গুরুত্বপূর্ণ জিনিস করেছে, বাংলাদেশ চীন এগ্রি করে এসছে যে তারা কূটনৈতিক এবং সম্ভবত অস্ত্র সংক্রান্ত তথ্য আদান প্রদান করবেন। সুতরাং এই দুটো এটাও এক ধরনের টেস্ট কেস যে বাংলাদেশ এগুলো তথ্য আদান প্রদান করেন কিনা। সুতরাং বাংলাদেশের জন্য এই মুহূর্তে যে কোনো দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করাটা, আমি কিন্তু একটু খুব এক্সট্রিম একটা কথা বলে ফেলেছি এক জায়গায়, আগামী 10 বছরের জন্য বাংলাদেশের জন্য ফরেন পলিসি খুবই একটা নাজুকভাবে যাবে। সুতরাং সেটা খুব সহজ না এই জায়গা থেকে উদ্ধার করে চীন কেন্দ্রিক বা চীনমুখী যাওয়াটা খুব সহজ নাও হতে পারে। থ্যাংক ইউ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। কিন্তু সময় কম, বুঝছেন, একেবারেই কম। না, এই বিষয়ে এক যদি থেকে বলি কয়েক মিনিট। জি, না শুধুমাত্র এটুকু বলি যে আসলে বাংলাদেশের দিক থেকে চীনে যাওয়া, চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা, এই যে অভিমুখ ঠিক করা, এইটা একদিক থেকে ধরেন আমার কাছে মনে হচ্ছে যে এই সময়ের জন্য উপযোগী একটা কাজ হয়েছে। মানে চীনের দিকে যাওয়াটাই তার জন্য অন্য যে কোনো দিকে যাওয়ার চাইতে অধিকতর সঠিক মনে হয় আমার কাছে। আমি ওই যে ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হচ্ছে আপনি আমেরিকামুখী এবং আমেরিকার সাথে যে চুক্তি করে আছেন, এই চুক্তি সম্পর্কে আপনার যে দৃষ্টিভঙ্গি এবং সেইটা যদি আপনি রক্ষা করতে চান বা রক্ষা করেন বা এখন পর্যন্ত যেভাবে রক্ষা করার দিকে যাচ্ছেন, তাতে অন্য কারো আসলে এখানে খুব বেশি অগ্রসর হওয়ার তো আসলে সুযোগ নাই। কারণ আপনি যথেষ্ট মাত্রায় অগ্রসর হওয়ার পরে আপনাকে একজন বলতে পারে যে নো, তুমি আর এদিকে যাইতে পারো না, এবং আপনি এরকম একটা জায়গায় আছেন যে আপনি এটাই আসলে শুনবেন। সেই জন্য ভাই যেটা বলছে যে আসলে কনক্লুসিভ পার্ট হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিপজ্জনক এবং নাজুক জায়গায় আছি। তবে আমি মনে করি যে তারপরেও চীনের সাথে সম্পর্ক উন্নয়নেই তাকে কিছু পরিমাণে এই একমুখীনতা থেকে কিংবা আসলে আমাদের নিকটতম প্রতিবেশীর দিক থেকে যে সমস্ত চাপ আছে সেগুলি মোকাবেলা করার ক্ষেত্রে এইটাই হচ্ছে আসলে এখন পর্যন্ত আমাদের জন্য সবচেয়ে সহজতর এবং সবচেয়ে লাভজনক পদক্ষেপ। থ্যাংক ইউ জনাব জাকির হোসেন। একই প্রশ্ন, আমি এক মিনিট। আমি কূটনীতির আলোচনায় গেলাম না, এটা আমি অর্থনীতির লোক হিসাবে আমি বাণিজ্য ও বিনিয়োগের দিকটাতেই যেতে চাই। যে চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, যদিও আমাদের আমদানি করি অনেক বেশি, রপ্তানি খুবই কম। তো সেই জায়গায় আমি দেখতে চাই যে চীন আমাদেরকে সামনে কী সুযোগ দেয়। সেই জায়গাটায় সম্ভাবনাও খুব বেশি আমার কাছে মনে হয় না, কারণ আমরা যে সমস্ত পণ্য বানাই চীনে সেটার চাহিদা তারা নিজেরাই বেশি, মানে কম। একটা সম্ভাবনা আছে যে বিনিয়োগের জায়গাটা, চীন যদি আমাদের এখানে বিনিয়োগ করে তাহলে সেই উৎপাদিত পণ্য রপ্তানি করে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ আছে, আর বাংলাদেশের তো বিদেশি বিনিয়োগ দরকার। তো সেই জায়গাটাই আমার দেখতে চাওয়া যে এই সফরের পরে আমাদের দেশে চীনের বিনিয়োগটা কোন দিকে যায়, যদিও তাদেরকে অর্থনৈতিক অঞ্চল অফার করা হয়েছে, সেটা আমাদের দেখতে হবে। থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। হাতে সময় নিয়ে বলে কথাও বাড়াতে পারছি না। আর মানে এমন একটা বিষয় শেষে আমরা ঢুকে গেলাম বা ঢুকতে হলো আমাকে, এটার অ্যানালিসিসের জন্য ইট ক্যান বি মেনি প্রম্পড, অনেকভাবে করা যেতে পারে এবং আমি দেখছি সেরকম করে করতে। এর মধ্যে আবার ধরেন দেশের মধ্যে যেটা হচ্ছে, আমাদের প্রতিবেশীদের দিক থেকে যেটা আছে, দর্শক মণ্ডলী আমি শেষ করতে যাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যেই বলি, আমি মনে করি যে এই সব কিছু মিলে এই সফরকে একটা ইতিবাচক দিক দেখাতে আরও অনেক কিছু করতে হবে সরকারের। আমরা তার জন্য অপেক্ষা করি, আশা করি ভালো কিছু আসবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।